বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা শিখব জব ম্যাথের ক্লাস 1 আছে। আমরা কি শিখব আছে? অঙ্ক কি, সংখ্যা কি, স্থানীয় মান, স্বকীয় মান, ক্রমিক সংখ্যা, ইন্টিজার, এগুলা সম্পর্কে আজকে আমরা শিখব। আচ্ছা, প্রথমে আমরা যাব হচ্ছে অঙ্ক কি। অঙ্ক বলতে কি বুঝি? যে হিসাব নিকাশ বা গণনার কাজে ব্যবহৃত যে প্রতীক বা চিহ্নগুলা, সেগুলা হচ্ছে কি অঙ্ক। অঙ্ক হচ্ছে যে 0 হতে 9 পর্যন্ত, মোট 10টি হচ্ছে কি অঙ্ক। মোট কয়টি? 10টি। যে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই 10টি মোট কি অঙ্ক। ঠিক আছে। আবার এই অঙ্কগুলাকে ভাগ করা যায়। এই যে 0 থেকে 9 পর্যন্ত, 1 থেকে 9 পর্যন্ত, এগুলো হচ্ছে কি সার্থক অঙ্ক। কি বলা হয়? সার্থক অঙ্ক। আর 0কে বলা হয় হচ্ছে সংখ্যার অভাব জ্ঞাপক অঙ্ক। কি? সংখ্যার অভাব জ্ঞাপক অঙ্ক। ঠিক আছে। কারণ সংখ্যা যদি 0-এর সামনে সংখ্যা না থাকে, তাহলে কি 0-এর কোনো মান থাকে না, ওই 0 থাকে। আচ্ছা, তাহলে আমরা অঙ্ক সম্পর্কে জানলাম। এবার জানবো আমরা সংখ্যা। সংখ্যাটা কি? যখন অঙ্ক সমূহ দ্বারা পরিমাণ বা পরিমাপ বোঝায়, তখন এটাকে সংখ্যা বলে। যেমন এখানে 7 জন, 8টি। যেমন এখানে কি 7 জন মানে 7 দ্বারা কি কাউকে 7 জনকে বোঝানো হয়েছে। 8টি কোনো কিছু, 8টি দ্বারা কোনো কিছু, যেমন 8টি আম। এই 8 দ্বারা কি আমকে বোঝানো হয়েছে বা আমের পরিমাণকে বোঝানো হয়েছে। ওই জন্য যখন অঙ্ক বসে কি পরিমাণ বোঝাবে, তখন ওইটাকে সংখ্যা বলা যাবে। ঠিক আছে। আচ্ছা, আর যে শূন্য যে সংখ্যাটি আছে, শূন্য অঙ্কটি আছে, এই শূন্য ধারণা দেন কে? আদি ধারণা দেন হচ্ছে ভারতীয়রা। এটা এমসিকিউ আসে। আচ্ছা, এরপর আমরা শিখব স্থানীয় মান। সার্থক অঙ্কগুলো যখন পাশাপাশি লিখি, যেমন এই যে এগুলা অঙ্ক কি, এই যে পাশাপাশি লিখলাম, 1-এর পাশাপাশি 2, 2-এর পাশাপাশি, এই যে এগুলা সংখ্যা পাশাপাশি আমরা লিখলাম, তখনই পাশাপাশি লিখলে এদের কি মান থাকে একটা, এই মানগুলো স্থানীয় মান। সার্থক অঙ্কগুলো পাশাপাশি লিখলে তার অবস্থানের জন্য কি মান থাকে। যেমন এই যে এই দিক থেকে অবস্থান, অবস্থানের জন্য এটার মান হচ্ছে কি একক, এটার মান হচ্ছে কি দশক, এটার মান হচ্ছে কি শতক, এটার মান কি হাজার, তারপরে এটার মান কি অযুত, তারপরে এটার মান লক্ষ, তারপরে নিযুত, তারপরে কোটি। ঠিক আছে। আচ্ছা, একককে ইংরেজিতে ইউনিটও বলা হয়, ইউনিটস। দশককে বলা হয় টেন্স। শতককে বলা হয় কি 100, হাজারকে বলা হয় 1000। অযুতে বলা হয়, লক্ষকে বলা হয় কি যে লাখ বলি না, নিযুতকে নিযুতে বলা হয়, কোটিকে বলা হয় কি ক্রোড়। কোটি। ঠিক আছে। আচ্ছা, এবার এই যে একক স্থানীয় মান, এই যে এই পাশ দিয়ে আমাদের গুনতে হয়, বাম পাশ দিয়ে। যে দেখো, এই যে 1 একক, ওই জন্য 1 শুধু বসলো। দশকের জায়গায় এই যে একক নিব 0, দশকের জায়গায় 2, ওই জন্য এই যে 2 একক দশক। ঠিক আছে। শতকের জায়গায় 3, তাহলে একক দশক শতক, শতকের জায়গায় 3। ঠিক আছে। হাজার, একক দশক শতক, এই যে হাজার, যে একক দশক শতক হাজার, অযুতের জায়গায়
কত এখানে অযুতের জায়গায়, অযুতের জায়গায় হচ্ছে এই যে 7। তারপরে লক্ষর জায়গায় একক, দশক, শতক, হাজার, অযুত, হ্যাঁ লক্ষ। লক্ষর পিছনে এই যে কয়টা, 5টা শূন্য। নিযুত, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এই যে নিযুত। নিযুতে শূন্য আছে, শূন্য। কোটি, তারপরে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, যে কোটি। হ্যাঁ, এই যে দেখো কোটির পিছনে কয়টা শূন্য, 7টা শূন্য। ঠিক আছে, এভাবেই মূলত স্থানীয় মান আমরা কি নির্ণয় করব। আবার এখানে যদি একটা প্রশ্ন ধরে যে এখানে হাজারের ঘরের অঙ্ক কোনটা, এই পুরা সংখ্যাটার মধ্যে হাজারের ঘরের অঙ্ক কোনটা, এই যে 5। কোনটা 5, একক, দশক, শতক, হাজার। তাহলে হাজারের অঙ্ক কত, 5। অঙ্ক বলতে কি একটা সংখ্যা, একটা শুধু প্রতীককে বোঝায়। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 5 এখানে হচ্ছে অঙ্কটি। যেগুলো কোটির ঘরের অঙ্ক কি, কোটির ঘরের অঙ্ক হচ্ছে 1। ঠিক আছে, এভাবে আমরা অ্যান্সার করব। আচ্ছা, এবার জানবো আমরা স্বকীয় মান। স্বকীয় মানে হচ্ছে ওই অঙ্কটির মান, বুঝছো? যেমন একটা সংখ্যা এই যে 666। হ্যাঁ, এই সংখ্যাটির স্বকীয় মান কত? এই সংখ্যাটির স্বকীয় মান হচ্ছে এই যে 6। কিভাবে 6? হ্যাঁ, যে এই যে সংখ্যাটি আছে, এই সংখ্যাটির অঙ্কগুলো যদি আমরা আলাদাভাবে লিখি, হ্যাঁ আলাদাভাবে লিখি, এই অঙ্কের স্বকীয় মান ওইটাই। 6 এর স্বকীয় মান 6, 6 এর স্বকীয় মান 6, এইটা 6 এর স্বকীয় মান কি 6। হ্যাঁ, মানে পুরো অঙ্কটারই স্বকীয় মান কত, 6। বুঝছো? আচ্ছা, একই অঙ্কে হ্যাঁ যদি স্থান পরিবর্তন করলে হ্যাঁ স্থানীয় মানের পরিবর্তন ঘটে। যেমন এই যে এটার যদি স্থান পরিবর্তন হয়, যেমন 326। 326-এর এই যে 6-এর জায়গায় 2 যায়। হ্যাঁ, আচ্ছা তাহলে কত হয়, এই 6-এর জায়গায় 2 গেল, 2-এর জায়গায় 6 আসলো। তাহলে দেখো এটা এককের ঘরে আগে ছিল 6, এককের ঘরে এখন কত, 2। হ্যাঁ, তাহলে মানের চেঞ্জ হইলো না। দশকের ঘরে কত, 2, এখানে দশকের ঘরে কত আসলো, 6। এটাই বলছে যে একক অঙ্কের স্থানীয় মান স্থান পরিবর্তন করলে, যে অঙ্কগুলো স্থান পরিবর্তন করে তার স্থানীয় মানের পরিবর্তন ঘটে, কিন্তু স্বকীয় মান কি একই থাকে। কারণ স্বকীয় মানের কোনো কি পরিবর্তন হয় না। এই যে কারণ পুরা অঙ্কটাই তো ওই 6-এর স্বকীয় মান 6 হয়। হ্যাঁ, আচ্ছা এখানে ধরো 2 একক মানে কি শুধু 2, আর এখানে 2 দশকে আসছে মানে কি 20। ঠিক আছে, এখানে 2, এখানে কত 20 হলো, কিন্তু এখানে স্বকীয় মানের ক্ষেত্রে এই যে 6 মানে 6, 6 মানে 6। বুঝছো, মানে অঙ্কটাই হচ্ছে স্বকীয় মান। আচ্ছা, এবার আমরা বুঝবো কি ক্রমিক সংখ্যা। আচ্ছা, ক্রমিক সংখ্যা বলতে হচ্ছে কি সাজানো সংখ্যা। হ্যাঁ, সাজানো যেটা থাকে, সাজানো বাকি ক্রমটা যদি ঠিক থাকে, ক্রম ঠিক সাজানো বাকি ক্রমটা যদি ঠিক থাকে, ওটা কি ক্রমিক সংখ্যা। হ্যাঁ, যেমন এই যে 1, 1-এর পরে কত হয়, 2 হয়, 2-এর পরে 3, 3-এর পরে 4, এভাবে ডট 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 চলতে থাকবে। হ্যাঁ, মানে ক্রমটা সাজানো থাকবে, 1-এর পরে 2, 2-এর পরে 3, 3-এর পরে 4। হ্যাঁ, আচ্ছা যদি এবার বলে যে ক্রমিক জোড় সংখ্যা। ক্রমিক বলছে, আবার কি বলছে, জোড় সংখ্যা। হ্যাঁ, মানে শুরু থেকে জোড় সংখ্যাগুলো আনতে হবে। যেমন 2-এর পরে জোড় সংখ্যা কত আসে, 4, 4-এর কত করে আসে, কত আসে 6, 6-এর পরে 8, এভাবে চলতে থাকবে। বুঝছো, যেহেতু ক্রমিক বলছে আর কি বলছে জোড় সংখ্যা, ওই জন্য শুধু জোড় সংখ্যাগুলো নিতে হবে ক্রমান্বয়ে। হ্যাঁ, ক্রমটা ঠিক থাকবে। আচ্ছা যদি বলে ক্রমিক কি বিজোড় সংখ্যা, যদি বলে ক্রমিক বিজোড় সংখ্যা বলে, তাহলে হচ্ছে 1, তারপরে 3, তারপর 5, 7, এই ডট 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 এভাবে কি এটাই থাকতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে ক্রমিক সংখ্যার আলোচনা গেল। আচ্ছা, এবার হচ্ছে ইন্টিজার। ইন্টিজারটা কি, ইন্টিজার হচ্ছে পূর্ণ সংখ্যাকে, হ্যাঁ যেটা ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে। হ্যাঁ, পূর্ণ সংখ্যা, ইন্টিজারটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা। হ্যাঁ, যেটা কি ধনাত্মকও হইতে পারে, আবার কি ঋণাত্মকও হইতে পারে। বুঝছো, ইন্টিজার তাহলে কি একটা পূর্ণ সংখ্যা যেটা ধনাত্মক বা কি ঋণাত্মকও হতে পারে। হ্যাঁ, ওইটা হচ্ছে কি এই যে 0।
শূন্য হচ্ছে কি ইন্টিজার, এই শূন্যকে ইন্টিজার বলা হয়। ঠিক আছে, এটা পূর্ণ সংখ্যা ধনাত্মক ও ঋণাত্মক, ঠিক আছে। আর ইন্টিজার হচ্ছে কি ভগ্নাংশ বা দশমিক সংখ্যা হতে পারে না। দশমিক বা ভগ্নাংশ সংখ্যা সংখ্যা কি নয়, এই যে ইন্টিজার নয়, ঠিক আছে, ইন্টিজার কি নয়, যে দশমিক বা ভগ্নাংশ সংখ্যা ইন্টিজার নয়। আচ্ছা ঠিক আছে, এটাই হচ্ছে ইন্টিজারের আলোচনা। আচ্ছা, এরপর যদি নির্ণয় করতে বলে যে 6 অঙ্কের কি বৃহত্তম সংখ্যা নির্ণয় করো, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো, হ্যাঁ, তাই যখন বলবে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা, হ্যাঁ, তখন এই যে 6টা 9 নিয়ে নিব, ঠিক আছে, কারণ 9টাই হচ্ছে কি সর্বোচ্চ কি অঙ্কের দিক থেকে 9টাই সবচেয়ে বড়। ওই জন্য আমরা কি যদি 6 অঙ্কের বলে 6টা 9 নিব, 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলে 6টা 9, 6 যদি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলে 5টা 9, 3 অঙ্কের বলে 3টা 9। এখন যদি বলে ক্ষুদ্রতম সংখ্যা, 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নাও, তাহলে ক্ষুদ্রতম বলতে কি শূন্য, হ্যাঁ, সর্ব ক্ষুদ্র যে অঙ্কটা কি শূন্য, ওই জন্য এই যে শূন্য নিব 1 2 3 4 5, 5টা শূন্য নিব, আর সামনে কি একটা 1 নিব, বুঝছো, 6 অঙ্কের মানে সবগুলা মিলে 6টা মিলাইতে হবে, 1 2 3 4 5 6, সামনে কি নিতে হবে একটা সহ 6 মিলাইতে হবে 6টা অঙ্ক, ঠিক আছে। তা 6 অঙ্কের এটা ক্ষুদ্রতম সংখ্যা, 6 অঙ্কের কি, হ্যাঁ, বৃহত্তম সংখ্যা। আচ্ছা যদি বলে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি করো, বিয়োগ করো, তাহলে এই যে এটা বৃহত্তম সংখ্যা, এটা ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে এটা থেকে এটা কি বিয়োগ করে দেবো, যেটা আসবে এটা অ্যান্সার। যদি বলে কি 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি যোগ করো, তাহলে এই দুইটা কি করে দিব আমরা, যোগ করে দিব, হ্যাঁ, যে গুণ করা বলে গুণ করে দিব, ঠিক আছে, যত অঙ্কের বলবে ওই সংখ্যাটা নিয়ে আমরা কি যোগ বিয়োগ করে দিব। আচ্ছা, এখানে কি যোগফলের জায়গায় কি সমষ্টিও বলতে পারে, বা বিয়োগফলের জায়গায় কি বলতে পারে বলো তো, বিয়োগফলের জায়গায় পার্থক্য বলতে পারে, হ্যাঁ, বিয়োগফল পার্থক্য একই, সমষ্টি আর যোগফল একই। আচ্ছা, এবার একটা অঙ্ক শিখব। হ্যাঁ, যদি কোনো সংখ্যার হ্যাঁ একক, দশক, শতক, হ্যাঁ, স্থানীয় অঙ্ক যথাক্রমে যদি পি কিউ আর হয়, তবে সংখ্যাটি কত, সংখ্যাটি কি, হ্যাঁ। আচ্ছা দেখো, যে কোনো একটি সংখ্যার, হ্যাঁ, সংখ্যার একক, স্থানীয় অঙ্ক, দশক আর শতক স্থান, তাই এককের জায়গায় কি দিছে, এখানে পি দিছে, দশকের জায়গায় কিউ, আর শতকের জায়গায় কি দিছে, আর দিছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে সংখ্যাটি কত, এটাই হচ্ছে কি বলছে আমাদের। আচ্ছা, যেহেতু এখানে এককের জায়গায় কত দিছে, আর দিছে, হ্যাঁ, না এককের জায়গায় পি দিছে, হ্যাঁ, ওই জন্য পি এর সাথে আমরা কি 1 গুণ করব, ঠিক আছে, যোগ এখানে দশকের জায়গায় কি দিছে কিউ, ওই জন্য কিউ এর সাথে আমরা 10 যোগ করব, গুণ করব, ঠিক আছে। আচ্ছা, শতকের জায়গায় আর দিছে, হ্যাঁ, তাহলে আর এর সাথে আমরা 100 কি করব, গুণ করব, যে গুণ করে আমাদের কি যোগ করতে হবে তিনটা অঙ্ক, তাহলে আমরা কি সংখ্যাটা পাবো, হ্যাঁ। এককের জায়গায় পি, ওই জন্য পি এর সাথে এই যে একক 1 গুণ, তারপর দশকের জায়গায় যে একক দশক 10 গুণ, তাহলে একক দশক শতক 100 গুণ, ঠিক আছে। তাহলে সংখ্যাটি হবে এখানে 100r প্লাস 10q প্লাস p, এটাই হচ্ছে আমাদের কি নির্ণেয় সংখ্যা, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা যদি বলে এখানে এখন একটা অঙ্ক যে 1 2 3, হ্যাঁ, এই তিনটি সংখ্যা দ্বারা, হ্যাঁ, গঠিত 3 অঙ্কের, হ্যাঁ, 3 অঙ্কের সংখ্যাগুলো কি, ঠিক আছে।
1 2 3 দ্বারা গঠিত 3 অঙ্কের সংখ্যাগুলো কি? হ্যাঁ, তাহলে আমরা 3 অঙ্কের বলতে যেমন এই যে 100, হ্যাঁ, যেমন এই যে একটা দুইটা তিনটা, এই তিনটা অঙ্ক মিলে কিন্তু 100 হয়েছে, বুঝছো? জন্য এটা আমরা কিভাবে নির্ণয় করব, যে 1 দিয়ে এই যে 1 দিয়ে এই যে দুইটাকে নিব, এই যে 1 তারপর 2 3, এটা একটা সংখ্যা হলো, তারপর 1 এর পরে 2 নিছিলাম, এবার 1 এর পরে প্রথমে কি 3 নিব, 1 3 তারপরে 2, ঠিক আছে? এবার 1 দিয়ে নেওয়া শেষ দুইটা, এবার 2 দিয়ে 2 তারপরে কি নিলাম, ধর 3 নিলাম, 2 3 তারপর কি 1, আচ্ছা 3 কে প্রথমে নিছিলাম 2 দ্বারা, এবার 2 দ্বারা 1 কে প্রথমে 2 1 এই যে 3, হ্যাঁ 1 2 দ্বারা নেওয়া শেষ, এখন কি 3 দ্বারা নিব, তাহলে 3 1 2 নিলাম, 3 2 হ্যাঁ যে 1, তাহলে এই 6টাই কি বলতো 3 অঙ্কের সংখ্যা, এই যে তিনটা 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 করে আছে না, এটা হচ্ছে 3 অঙ্কের। যদি 4 অঙ্কের বলতো, 4 অঙ্কের এর হচ্ছে ইয়া করতো, এখানে আরো 4 থাকতো, ঠিক আছে? এখানে তিনটা সংখ্যা হিসেবে 3 অঙ্কের সংখ্যাগুলো। আর যদি বলে এই দ্বারা গঠিত যে 3 অঙ্কের সংখ্যাগুলো আছে, ওই সংখ্যাগুলোর যোগফল কত, তখন এই যে 6টা হচ্ছে যোগফল কি, আমরা হচ্ছে এই 6টা সংখ্যা কি যোগ করে দিব। আর যদি বলে 3 অঙ্কের এই তিনটা সংখ্যা দ্বারা গঠিত 3 অঙ্কের সংখ্যা কয়টা সংখ্যা বলো তো, 6টা সংখ্যা বের হলো, 6টি সংখ্যা, ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা আরেকটা অঙ্ক দেখি। আচ্ছা, এখানে বলছে যে 3টি সংখ্যা, ধরো যে কোনো 3টি সংখ্যা x y z, হ্যাঁ, এদের সমষ্টি দেওয়া আছে, ধরো কি 12, হ্যাঁ, এই তিনটা সংখ্যার কি সমষ্টি দেওয়া আছে 12, x y z এর সমষ্টি দেওয়া আছে 12, হ্যাঁ। এখন সংখ্যা তিনটিকে একবার ব্যবহার করে, হ্যাঁ, সংখ্যা তিনটিকে একবার করে ব্যবহার করতে পারবো আমরা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা বের করতে হবে, 3 অঙ্কের কি বৃহত্তম সংখ্যা, মানে এই যে x আছে y আছে z, হ্যাঁ, এই তিনটা সংখ্যাকে একবার করে আমরা ব্যবহার করে কি নির্ণয় করতে পারবো 3 অঙ্কের যে বৃহত্তম সংখ্যা, ওটা কি আমরা নির্ণয় করব, ঠিক আছে? আর যে অপশন আছে, এটা অপশন দেখে আমরা হচ্ছে উত্তর দিব। এটা আছে খ নম্বরে আছে কত, এটা গয়ে আছে, গয়ে ধরো আছে এই যে এটা, হ্যাঁ। এখন এই তিনটা সংখ্যা যোগ করলে কত হয়, 12 হয়। আমরা অপশন দেখবো যে এই তিনটা সংখ্যা যোগ করে 12 হয় কিনা, 9 + 2 + 1, তাহলে কত হয় 12 হয়। 9 সাথে 2, হ্যাঁ, কত হয় 11, 11 হয় কি 12, এই তিনটা যোগ করলে হয় 9, 3 আর 0 যোগ করলে কত হয় 12 হয়, আর এই চারটাও যোগ করলে কত হয় 12 হয়, এই তিনটা যোগ করলে কত হয় 12 হয়। কিন্তু এখানে কি নির্ণয় করতে বলছে, যে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, মানে তিনটা সংখ্যা থাকবে, তিনটা যোগ করে, কিন্তু এখানে কয়টা আছে, গ নাম্বার অপশন দেখো তো 4টা সংখ্যা, হ্যাঁ, 4টা তো নেওয়া যাবে না, ওই জন্য এই অপশনটা কি বাদ, হ্যাঁ, 4টা সংখ্যা উত্তর আছে, কিন্তু এখানে আছে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো, হ্যাঁ, 4টা আছে, ওই জন্য এই অপশনটা বাদ, এগুলা 3টা করে আছে, এই অপশনের মধ্যে অ্যান্সার হবে। যেহেতু 3টাই হচ্ছে যোগ করে কি পাই, এটা 12 এটা 12 এটা 12, হ্যাঁ। এখন দেখবো কোনটা বড়, এখানে 921 বড় না 930 বড় না 912 বড়, এই যে এখানে 930 বড়, এখানে যেহেতু বৃহত্তম সংখ্যা বলছে, ওই জন্য আমার বৃহত্তমটা নিতে হবে, ওই জন্য এখানে 930-এ কি উত্তর হবে আমাদের, ঠিক আছে? যদি বলতো ক্ষুদ্রতম, তখন আমরা নিতাম কি 912। আচ্ছা, তাহলে আজকে এ পর্যন্ত আলোচনা, যেটা বুঝতে পারবেন না একটু কমেন্টে করবেন, আমি রিপ্লাই দেবো ইনশাআল্লাহ।